This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। গুরুতর অসুস্থ 3 প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজে এবং তাদেরকে ইতিমধ্যে গ্রিন করিডর করে এসএসকেএম এ নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত তাদের চিকিৎসা প্রক্রিয়া এসএসকেএম এ শুরু হয়েছে কিনা জানাবেন আমার সহকর্মী আজিজ রয়েছে। আজিজ, 3 জনকে ইতিমধ্যে এসএসকেএম এ নিয়ে আসা হয়েছে, তো কতক্ষণ আগে নিয়ে আসা হয়, এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে? দেখো 10টা বেজে 33 মিনিটে এসএসকেএম হাসপাতালের মেন ব্লক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানেই 3টি অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স 7টা বেজে 40 মিনিটে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে রওনা দিয়েছিল 3 প্রসূতিকে নিয়ে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং একে একে 3 জনকেই কিন্তু ইতিমধ্যেই এসএসকেএমের যে মেন ব্লক সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রত্যেকের সঙ্গে বাড়ির লোকও এসছে। একজন করে বাড়ির লোক অ্যাম্বুলেন্সে ছিলেন এবং একজন করে সেখানকার পুলিশের করে দেওয়া গাড়িতে একজন করে এসছেন এবং প্রত্যেকটি অ্যাম্বুলেন্সেই একজন করে চিকিৎসক এবং একজন করে নার্স ছিলেন এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে রাস্তায় 2 জনের ভেন্টিলেশনের প্রয়োজন হয়েছে এবং তাদেরকে এখানে নিয়ে এসে প্রত্যেককেই ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই মেডিকেল বোর্ড ইতিমধ্যেই এই 3 প্রসূতির চিকিৎসা শুরু করবে এবং এই মেডিকেল বোর্ডে যেমন ক্রিটিক্যাল কেয়ারের একজন রয়েছেন, নেফ্রোলজি বিশেষজ্ঞ একজন রয়েছেন, জেনারেল মেডিসিনের একজন রয়েছেন এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ একজন রয়েছেন। অর্থাৎ এই 5 সদস্যের মেডিকেল যে বোর্ড গঠন করা হয়েছে তারা এই 3 প্রসূতির চিকিৎসা করবেন এবং বাড়ির লোকের সঙ্গে যেমনটা আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন যে বাচ্চা ভালো আছে এবং প্রসূতিকে এখানে নিয়ে আসা হয়েছে। এবার তাদের চিকিৎসা এখন এই মেডিকেল বোর্ড করবে। এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং বেশ অনেকটা বলা যায় যে নিরাপত্তা নেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে হাসপাতালের যে কর্মীরা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে একদম। অনেক ধন্যবাদ আজিজ। তো এখনো পর্যন্ত যা খবর রয়েছে, মেডিকেল বোর্ড গঠন করা হবে এই 3 প্রসূতির চিকিৎসার জন্য এবং সেই মেডিকেল বোর্ড গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ কিছুক্ষণ আগেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই 3 প্রসূতিকে গ্রিন করিডর করে নিয়ে আসা হয়েছে এবং এর আগে বেশ কিছু প্রশ্ন উঠছিল যে টানা কদিন কিভাবে কি চিকিৎসা হলো, কি ওষুধ দেওয়া হলো, কি স্যালাইন দেওয়া হয়েছে, এই সমস্ত প্রশ্ন ওঠার মাঝে আজ গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়। যে বৈঠকে স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় এই 3 প্রসূতিকে এসএসকেএম হাসপাতালে এনে চিকিৎসা করা হবে। সেই মতোই কিছুক্ষণ আগে এই 3 প্রসূতিকে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই মেডিকেল বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ আজিজ। এই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতির মৃত্যুর পরে কিন্তু সেই নিষিদ্ধ স্যালাইনের কথা উঠে আসে, বিতর্ক তৈরি হয়, কারণ খাতায় কলমে নিষিদ্ধ, তারপরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন রাজ্য জুড়ে রমরমা অবস্থা, মানে রমরম করে চলছে রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে। সরকারি নির্দেশ যেন আটকে কলকাতার বড় মেডিকেল কলেজ বা জেলার বড় হাসপাতালগুলিতে। মফস্বলের হাসপাতালগুলি দাবি করছে তাদের কাছে নিষিদ্ধ সংস্থা স্যালাইন বন্ধ করার কোনো নির্দেশিকাই আসেনি, সে কারণে এখনো তারা সেই স্যালাইনই ব্যবহার করছে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির বেঘরে মৃত্যু, আরও 3 প্রসূতি সংকটজনক। যে স্যালাইন থেকে এই ভয়ঙ্কর কাণ্ড, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে, কিন্তু অভিযোগ এই সিদ্ধান্ত নেওয়ার পরেও জেলায় জেলায় সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছে সেই নিষিদ্ধ স্যালাইনই। মালদার হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালের ছবিটাই দেখুন, সেখানে থরে থরে সাজানো বিতর্কিত সংস্থার স্যালাইনের বোতল। মেডিকেল অফিসারদের দাবি এই সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধ করার কোনো নির্দেশিকাই পাননি। সাপ্লাই আছে হসপিটাল, আমরা সেভাবেই পেশেন্টকে দিচ্ছি। পরবর্তী নির্দেশিকা বা যেরকম যা আসবে আমরা তার উপর ভিত্তি করে। মালদার হরিশ্চন্দ্রপুরের মতো একই ছবি নদিয়াতেও। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ও তেহট্ট মহকুমা হাসপাতালে এখনো বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহার করা হচ্ছে। কেন এই কাজটা করে, যেটা একটা অবৈধ ঘোষণা, এটাও করা উচিত নয়। মানুষের একটা রুগীর জীবন নিয়ে ছেলে খেলা ঠিক নয়। অবৈধ জিনিস মানে বিষ, সেটাকে যেন ব্যবহৃত না হয়। সব সুপারকে আমি বলে দিয়েছি ওই লিগাল অ্যাক্টেড ওই পশ্চিমবঙ্গ যে কোম্পানি তৈরি করে সেটা বন্ধ রাখতে। এত কিছুর পরেও বিতর্কিত সংস্থার স্যালাইন প্রয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুরের একাধিক সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে।
চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, করণদিঘি গ্রামীণ হাসপাতাল ও ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বিতর্কের মাঝেও রায়গঞ্জ ব্লক হাসপাতালে যেগুলো বিতর্কিত স্যালাইন সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর স্যালাইন কিন্তু স্টক দেখা যাচ্ছে। ওই জায়গাটায় সরিয়ে রাখা হয়েছে, তার মানে ওইটা আমাদের স্টক, এটা না। স্টক আমাদের হাসপাতালের ভেতরে আমাদের ইনডোরে স্টোর আছে, স্টোর থেকে আমরা স্টক ইউজ করি। জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ। যে সংস্থার স্যালাইন নিয়ে কর্ণাটক তোলপাড় হয়ে গেল, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করতে লেগে গেল বেশ কিছুটা সময়। শুধু কি তাই, সরকারিভাবে নেওয়া সিদ্ধান্ত সর্বস্তরে প্রয়োগ করা সম্ভব হয়নি, সেই ছবিও উঠে এলো বিভিন্ন জেলা থেকে। সুব্রতোষ ভট্টাচার্য, মহাদেব কুণ্ডু ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মামনি রুই দাসের মৃত্যুর পরই নতুন করে এই বিষ স্যালাইনের প্রসঙ্গ আসে। তার বাড়ির দিকে একটু উঁকি মারি, কারণ তার বাড়িতে নতুন অতিথি এসেছে, কিন্তু মামনি বাড়ি ফিরতে পারল না। বিষাক্ত স্যালাইন কেড়ে নিয়েছে পশ্চিম মেদিনীপুরে গড়বেতার বাসিন্দা মামনি রুই দাসের জীবন। অভিযোগ, মামনির মৃত্যুর পর বাড়িতে প্রশাসনের কেউ এখনো পর্যন্ত যাননি, এমনকি সদ্যজাতকে দেখতেও যাননি চিকিৎসকরা। কান্না ভেজা গলায় আক্ষেপ মামনির স্বামী দেবাশিস রুই দাসের। প্রসব যন্ত্রণা ওঠায় বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় মামনিকে। সেখানে পুত্র সন্তানের জন্ম দেন। বিষাক্ত স্যালাইন দেওয়া হয় এবং তারপরেই মৃত্যুর ঘটনা ঘটে মামনির, সেরকমই তো অভিযোগ উঠছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয় পরিবার। কেমন আছে মামনির সদ্যজাত সন্তান, খোঁজ নিতে তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম আমরা। TV9 বাংলার রিপোর্ট দেখুন। পরিবারের যেটা অভিযোগ, চিকিৎসার গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। এক কথায় কাঠগড়ায় তুলেছে চিকিৎসককে। শুধু তাই নয়, 3 দিন যে বাড়িতে এসেছে এই ছোট্ট ক্ষুধে অনুপ, যার নাম রাখা হয়েছে, কিন্তু তার খোঁজ নিতে এখনো আসেনি কেউ, আসেনি চিকিৎসকেরা। এরা বলছেন এই ছোট্ট 2 সন্তানের ভবিষ্যৎ কি হবে। দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্যরা এখন প্রশাসনের উপরেই দায়ভার চাপাচ্ছেন। তারা কিছুই চেষ্টা করলো না। চেষ্টা যদি করতো আমাদের রোগী মারা যেত না। সরকার একটু দেখে বাচ্চাদের দিকে। আমি আর কি করব, আমি তো লেবার মানুষ, আমার সেরকম আয় নাই। আশ্বাস এখনো পর্যন্ত পাইনি। আমি তাদের শাস্তি চাই যারা এই ঘটনায় জড়িত আছে। বাচ্চা দুটোকে যে কিভাবে মানুষ করব, মা তো মারা গেল, তাহলে কিভাবে যে মানুষ করব তার কোনো ঠিক নেই। কি খাওয়াবো, কি করব, আমি তো কোনো ঠিক করতে পারছি না। কোনো কিছুর জন্য কোনো ডাক্তারেও আসেনি, কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকেও লোক আসেনি, কেউ কোথাও থেকে আসেনি, কোনো রকম কেউ আসেনি। সেটাই এখন আমাদের বক্তব্য যে সরকার যেন দেখে উনাকে, এই যে ছোট দুধের শিশুটাকে, তাকে কি করে ভরণ পোষণ করবে, কি করে চালাবে। এখন দেখার প্রশাসন এই পরিবারের জন্য কিভাবে, বা এই ছোট্ট ক্ষুদিদেরই ভবিষ্যৎ কি হয়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে অসীম বেরা, TV9 বাংলা। বিষ স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যেই গ্রেপ্তারের দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইডিকে দিয়ে তদন্তের দাবি বিরোধী দলনেতা। নিশানা করা হয়েছে তৃণমূলকেও। পাল্টা জবাব শাসক দলের। আরজিকর কাণ্ডের পরও কি শিক্ষা নেয়নি সরকার? স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের নজরদারি নিয়ে প্রশ্ন চিকিৎসক মহলের একাংশের। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে এটা আমরা দাবি করেছি। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু। জেলায় জেলায় নিষিদ্ধ স্যালাইনের রমরমা। এই ইস্যুতে এবার ইডির হস্তক্ষেপ দাবি করলেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে হেফাজতে নেওয়ার দাবিও তুলেছেন বিরোধী দলনেতা। আমি নাড্ডাজিকে বলেছি, ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে, তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। কেন্দ্রীয় এজেন্সি দাবি করবে এটা নিয়ে? হ্যাঁ, কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো। ওনারাই তো বলতেন যে সিবিআই ইডি ওনাদের কথায় চলে। এর বাড়িতে সিবিআই যাবে, ওর বাড়িতে ইডি যাবে। এগুলো তো কেন্দ্রীয় সরকারের এজেন্সি। ওনাদের যদি কিছু বলার থাকে বা ওনাদের কাছে তথ্য থাকে, হয় রাজ্য সরকারকে সেগুলো দিন, হয় সেগুলো প্রকাশ্যে বলুন, আর অথবা যদি এইসব এজেন্সিকে দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিল্লিতে গিয়ে তারা বলতেই যান। মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য বিপর্যয়ের পরে বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাকটেট। ইতিমধ্যে বিতর্কিত সংস্থা স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে 13 সদস্যের তদন্তকারী দল। Detailed inquiry report will come to us by tomorrow. Only then anything further steps can be taken. Thank you. মুখ্যমন্ত্রীর কাছে কি রিপোর্ট যাবে? Thank you.
কিন্তু বিতর্ক এতে থামছে না। কর্ণাটকে পরপর প্রসূতির মৃত্যুর খবর পাওয়ার পরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন হাসপাতালে পৌঁছলো কি করে? কেন তখনই যথাযথ পদক্ষেপ করা হয়নি? তাহলে কি নজরদারি বলতে কিছুই ছিল না? এই সমস্ত প্রশ্ন তুলেই চিকিৎসক মহলের অনেকে স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উঠেছে বিচার বিভাগীয় তদন্তের দাবিও। মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা আছে, মৃত্যু অব্দি ঘটছে। একজন চিকিৎসক হিসেবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনা আমি নিজে চিকিৎসক জীবনে পরিলক্ষিত করছি। সেই জায়গা থেকে ওই মানুষের মৃত্যু তো আমি কখনো ক্ষমা করতে পারি না। তাহলে স্বাভাবিকভাবেই তদন্ত হওয়া উচিত এবং তদন্ত থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। 1 বছরেরও বেশি সময় ধরে বারবার অভিযোগ করা সত্ত্বেও এই জাল ওষুধ এবং সেই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা স্বাস্থ্য প্রশাসন গ্রহণ করলেন না। তো তার দায় স্বাস্থ্য সচিবকে তো নিতে হবে। এর মধ্যে হস্তক্ষেপ করা উচিত এবং আমরা মনে করি পুরো ব্যাপারটার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত একজন এই মুহূর্তে কর্মরত বিচারককে দিয়ে। আরজিকর কাণ্ডের পরে বিতর্কিত স্যালাইন ইস্যুকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে বাংলার স্বাস্থ্য ক্ষেত্র। তা নিয়েই উত্তরোত্তর চড়ছে রাজনীতির পারদ। বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে। সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায়, আর আমেরিকাতে যায়, হপকনসে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে। হওয়া উচিত, এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সে শুভেন্দু দাবি করুক আর যেই দাবি করুক, সরকারের নৈতিক দায়িত্ব তদন্ত করে অপরাধীদের খুঁজে বার করা। এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক পদক্ষেপ নিয়েছে। কোনো মৃত্যু কাম্য নয় এবং টিমটাও ভিজিট করছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা পুরোপুরি দেখছে। আরজিকর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্তরে দুর্নীতির ঘুঘু কিভাবে বাসা বেঁধেছে তাও প্রকাশ্যে চলে এসেছিল। কিন্তু সেটা কেবলই হিমশৈলের চূড়া। জাল ওষুধের পরে বিষাক্ত স্যালাইনের রমরমা কারবার সামনে চলে আসার পরে তাই রাজ্যের সরকারি স্বাস্থ্যক্ষেত্র ঘিরে ফের বিপদের সংকেত। TV9 বাংলা। গত বছর মার্চ এপ্রিলে উত্তরবঙ্গ মেডিকেলেও 5 প্রসূতির মৃত্যু হয়। আর তার নেপথ্যেও কি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাক্টেট? ইঙ্গিত উত্তরবঙ্গ মেডিকেলের সুপারের বক্তব্যে গঠিত হয় তদন্ত কমিটি। সেখানে বন্ধ হয় রিঙ্গাল ল্যাক্টেটের ব্যবহার। কিন্তু তারপরেও কেন শিক্ষা নেওয়া হলো না? রাজ্যের সর্বোচ্চ কেন বন্ধ হলো না রিঙ্গাল ল্যাক্টেটের ব্যবহার? মেদিনীপুরের ঘটনায় তো প্রশ্ন উঠছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যু। গত বছর মার্চ এপ্রিলে উত্তরবঙ্গ মেডিকেলে 5 প্রসূতির মৃত্যু হয়। তাদের মৃত্যুর নেপথ্যেও কি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ রিঙ্গাল ল্যাক্টেট? অন্তত তেমনটা ইঙ্গিত উত্তরবঙ্গ মেডিকেলের সুপারের বক্তব্যে। যখন ডেথ হয়েছিল তখন যখন আমরা করছিলাম, দেখছিলাম, তখন নানান কারণ অনেকগুলোই তো কজ হতে পারে। তার মধ্যে ইনজেকশন হচ্ছিল। কজ অফ ডেথ কেন হচ্ছিল যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এরা বললো তাহলে এটা বন্ধ করে দেখো, ওরা বললো তাহলে ওটিটা এরকম করে দেখো, তখন বলে কেউ বললো সিন্টোসিননটা, কেউ তো বুঝতে পারছে না কিসের জন্য হচ্ছে, কেউ বলছে তাহলে সিন্টোসিনন দেওয়াটা বন্ধ করো। এইটাই ফলে আলটিমেটলি আপনারা বেশ কিছু জিনিস বন্ধ করলেন, তার মধ্যে একটা রিঙ্গাল ল্যাক্টেটও বন্ধ করলেন। প্রসূতি মৃত্যু নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি। তদন্তে যান খোদ স্বাস্থ্য অধিকর্তাও। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে দাবি, বিতর্কিত স্যালাইন বন্ধ করতেই থেমেছিল প্রসূতির মৃত্যু মিছিল। আমরা একটা অ্যাসোসিয়েশন দেখছিলাম যে আমরা একটা ওই সময় একটা ডেথের হার হঠাৎ করে বেড়ে গেছিল এবং বিভিন্ন পেশেন্ট যে ডেথ হয়েছে শুধু তাই নয়, তাদের অনেককে আমরা বাঁচাতেও পেরেছি, কিন্তু হঠাৎ করে তাদের কিডনি কাজ করা বন্ধ করলো বা কোনো সেপসিস হচ্ছিল। সেটা পরবর্তীকালে আমরা রেস্ট্রিক্ট করে দেখেছি যে রিঙ্গাল ল্যাক্টেটের বদলে আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করে বেটার আউটকাম পেয়েছি। প্রশ্ন উঠছে, তাহলে এই প্রসূতির মৃত্যুর পরও কেন শিক্ষা নেওয়া হলো না? কেন বন্ধ হয়নি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন? নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে রাজ্য জুড়ে হাসপাতালে ঢুকলো নিষিদ্ধ স্যালাইন? কার স্বার্থে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হলো প্রসূতিকে? আমাদের রাজ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বারুইপুর, চুঁচুড়া, কালনা এই ঘটনা ঘটার পরেও, জানার পরেও হিরণময় নীরবতা। কার গাফিলতি? কত লম্বা মৃত্যু মিছিল আমরা দেখতে চাই। আমরা দাবি করছি হাইকোর্টের
বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করা হোক। আমি নিশ্চিত যে খতিয়ে দেখে কিচ্ছু বেরোবে না, কারণ এই যারা এইটা করেছেন, যারা এই দুর্নীতিটা করেছেন, তারা নিজেদের ওই 12 আনা দোলা সেন কথিত 12 আনাটা তারা কালীঘাটে পৌঁছে দিয়েছেন, অতএব কিছুই হবে না। এটা একেবারে পরিকল্পিত দুর্নীতি। স্বাস্থ্য দপ্তরের কেন টনক নড়ানড়ি প্রশ্ন করতে গেছে? স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে শুরু করে পিসি ভাইপো এরা যুক্ত সরাসরি। এটা একদম ওখান থেকে টাকা ওঠে। প্রশাসনও তো অনেক আগেই করা উচিত ছিল। কেন প্রশাসন নীরব থাকবে এই ব্যাপারগুলোতে? এই সাংঘাতিক ব্যাপার, এই ব্যাপারগুলো নিয়ে তো এক্ষুনি বন্দোবস্ত নেওয়া উচিত। এটা নিঃসন্দেহে প্রশাসনের একটা ব্যর্থতা, তো কোনো সন্দেহই নেই। দেখুন, সেটা প্রশাসন দেখছে। এমন কোনো ঘটনা ঘটবে না যাতে কোনো আচমকা কোনো সমস্যা তৈরি হয়। কোথাও একটা কোনো সমস্যা হয়েছিল, সেটা তদন্ত যেমন হচ্ছে, যাতে আর সমস্যা না হয় সেগুলোরও ব্যবস্থা প্রশাসন নিচ্ছে। আর কত প্রাণহানির পর হুঁশ ফিরবে সরকারের? কবে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে বন্ধে কড়াকড়ি হবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু অন্য খবরের দিকে নজর রাখা যাক। রাজ্যে প্রাইমারি স্কুলগুলি দুরবস্থা নিয়ে আমরা অনেক খবর করেছি। কোথাও স্কুলের পরিকাঠামো নেই, কোথাও ছাত্র আছে তো আবার শিক্ষক নেই, কোথাও আবার শিক্ষক থেকেও ছাত্রের অভাব রয়েছে। কিন্তু এমনও উদাহরণ আছে যেখানে পর্যাপ্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও স্কুলগুলি ধুঁকছে। না আছে পর্যাপ্ত শিক্ষক, না ছাত্র। কোনো প্রত্যন্ত গ্রাম নয়, কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে দেখা যাবে এই করুণ ছবি। দেখুন, এটা ভাঙড় এক ব্লকের কুলটি প্রাথমিক বিদ্যালয়। দোতলা বিল্ডিং, রয়েছে সাজানো গোছানো একাধিক ক্লাসরুম, মিড ডে মিলের ব্যবস্থাও। অথচ এই স্কুলই কিনা ধুঁকছে শিক্ষকের অভাবে। স্কুলের মোট ছাত্রছাত্রী 18, শিক্ষক 2 জন। সব ছাত্রছাত্রী যেমন রোজ উপস্থিত থাকে না, তেমন 2 শিক্ষকও নিয়মিত আসেন না। তাই একটি ক্লাসরুমেই চলে প্রথম থেকে 4র্থ শ্রেণীর ক্লাস। একটি মাত্র ক্লাসরুমেই ঠিক এইভাবেই পড়াশোনা করে 1 থেকে 4 পর্যন্ত এই স্কুলের ছাত্রছাত্রীরা। 2 জন মাত্র শিক্ষক। আজকে আবার একজন আসেননি। একজন শিক্ষকের পক্ষে একটি ক্লাসরুমে সকল ছাত্রছাত্রীকে নিয়ে কিভাবে পড়ানো সম্ভব এবং যথাযথ শিক্ষাদান করা সম্ভব, সেই নিয়ে উঠছে প্রশ্ন। চাইব যে স্টুডেন্ট সংখ্যা আরও বাড়ুক, প্রত্যেকটা ক্লাস যাতে সেপারেটলি আলাদা রুমে থাকে, টিচারও বাড়ুক, যাতে পড়াশোনাটা আরও ভালো হয় এবং পরিকাঠামো যাতে আরও ভালো হয়, সেটা আমি চাইব। পরিকাঠামো আছে, বিল্ডিং আছে, কিন্তু পড়ুয়ার সংখ্যা এমন বেহাল কেন? এটা তো ঠিকঠাক করে আসে না। আমরা যতটা দেখি এই স্কুলের হেড স্যারও রেগুলার তো আমরা কোনোদিনই দেখি না। আমি তো পাড়ারই ছেলে, আর একজন টিচার আছে, উনি তো প্রায়ই আসে, উনি ওনাকে দেখা যায়, কিন্তু হেড স্যারকে আমরা দেখি না সেইভাবে। তো স্টুডেন্টও সেভাবে আসে না। এলাকার সব স্টুডেন্টরাই ম্যাক্সিমামটাই এই স্কুলেই যায় বেশিরভাগ। ঠিকঠাক করে চলে তাহলে নিশ্চয়ই তো গার্জিয়ানরাও বাচ্চাগুলো পাঠাবে না। খাওয়া দাওয়ার পরিমাণ যদি ঠিকঠাক হয়, পড়াশোনাও যদি ঠিকঠাক হয়, নিশ্চয়ই পাঠাবে। কেন পাবে না? এখন মানুষ ভালোই সতর্ক আছে, খাওয়া হোক আর না হোক পড়াশোনা শেখানোর জন্য সবাই দৌড়াচ্ছে। মানে সরকারি স্কুলে পড়াশোনাগুলো আরো ভালো হওয়া উচিত। আর ভালো না হওয়ার জন্যই ছাত্রছাত্রী আসছে না। খাওয়া দাওয়া সেরকম সবাই মানে সবাই একটা ভাবনা সরকারি স্কুলে পড়াশোনা সেরকম হয় না। সরকারি স্কুলের পড়াশোনার এই হাল দেখে কে আর ছেলে মেয়েদের পাঠাবেন? স্বাভাবিকভাবেই ভাঙড়ে ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি স্কুল। গুলো যা যা প্রয়োজন, অভিভাবকরা যা চাইছে তা বেসরকারি স্কুলগুলো দিতে পারছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে শুরু করে যা যা প্রয়োজন। এখন বেসরকারি স্কুল সিটি ইংলিশের কথা যদি বলি, তাহলে এত কম খরচে এখানে যদি এরকম শিক্ষা পাওয়া যায়, তাহলে কেন বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুল যাবে? এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থাকেই দায়ী করছেন বিরোধীরা। তৃণমূলের প্রাইমারি শিক্ষক সংগঠনের নেতাদের অবশ্য দাবি, সরকারি স্কুলের পরিকাঠামো যথেষ্টই ভালো। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যে রসাতলে গেছে, তার অন্যতম আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা দপ্তরটাই জেলে আছে এই নিয়োগকে কেন্দ্র করে। নিয়োগ যদি বাড়াতে পারত, পরিকাঠামোকে যদি আর উন্নত করতে পারত, তাহলে স্কুলগুলোতে ছাত্র সংখ্যা বাড়ত, স্কুল থেকে পালিয়ে গিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করার প্রবণতা কমত। পশ্চিমবঙ্গ সরকার যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করেছেন, সেই প্রণয়নের ক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনারা প্রাথমিক স্কুলে ভর্তি করুন। সরকারি স্কুলে ভর্তি করলে সময় উপযোগী শিক্ষা পাবে, জয়ফুল লার্নিং পাবে এবং তার পাশাপাশি চাপমুক্ত শিক্ষা পাবে।
এবং বই, খাতা, জুতো, অনেক অনেক সামগ্রী ফ্রিতে, মিড ডে মিল এগুলো পেতে থাকবে। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই। দুর্নীতির প্রত্যক্ষ প্রভাব এবার দেখা যাচ্ছে রাজ্যের স্কুলগুলিতে। শিক্ষকের অভাবে ছাত্রশূন্য হয়ে পড়ছে স্কুলগুলো। এমন অবস্থায় এই বিল্ডিংগুলির ভবিষ্যৎ কি? আগামী দিনে কি স্কুলগুলো বন্ধই হয়ে যাবে? শিক্ষাকর্তারাই এর ঠিকঠাক উত্তর দিতে পারবেন। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, দুয়ারে সরকার তো শুনেছেন, কিন্তু দুয়ারে শিক্ষকের কথা শুনেছেন? না, নতুন কোনো সরকারি কর্মসূচি নয়, স্কুলে ছাত্র ভরাতে দৌড়ে দৌড়ে ঘুরছেন প্রধান শিক্ষকরা। পূর্ব মেদিনীপুরের তমলুকেই এই ছবি ধরা পড়েছে। অনেকেই বলছেন বদলি রুখতে এসব করছেন শিক্ষকরা, কিন্তু প্রশ্ন উঠছে এটা কি তাদের কাজের মধ্যে পড়ে? পাড়া থেকে বাচ্চা অন্য স্কুলে না যাক বা দূরে না যাক, তার জন্য আমরা চাই আমাদের স্কুলেই বাচ্চাগুলো আসে। তমলুকের মানিকতলায় বেনজির ছবি। স্কুলে ছাত্রের অভাব, তাই সাত সকালে ছেলে ধরতে থুড়ি ছাত্র খুঁজতে বেরিয়ে পড়েছেন দুই স্কুলের প্রধান শিক্ষক। একজন পদুম বসান রত্নেশ্বর রামপ্রসাদ স্কুলের, অন্যজন বাড় পদুম বসান প্রাথমিক বিদ্যালয়। ওনার স্কুলেও কিছু পাঠান, আমাদের স্কুলেও কিছু পাঠান। আমার কাছে খবর আছে যে আমাদের এই পাড়াটা পেরিয়ে ওইদিকে সব বাচ্চা এখান থেকে অত দূরে হারা ধরে 6 কিলোমিটার আপনারা একটু পাড়ার লোককে বোঝান, আমাদের পাড়াতেই যদি স্কুল এত ভালো হয়ে যায়। মূলত বাড়ি বাড়ি যাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চাদের সরকারের তরফ থেকে জুতো থেকে, ব্যাগ থেকে, খাতা থেকে, বই থেকে এবং মাইনরিটি স্কলারশিপ, শিক্ষাশ্রী, SC/ST স্কলারশিপ সবই দেওয়া হচ্ছে। তাহলে আপনারা কেন বেসরকারি স্কুলে পাঠাবেন? এই প্রশ্নগুলো নিয়েই মূলত আমরা অভিভাবকদের কাছে। ছাত্র পেতে দুয়ারে শিক্ষক, বিষয়টা কেমন ভাবে দেখছেন এলাকাবাসী? না, এটা ভালো স্যার। আমরা প্রথমে আমার দিদি মেয়েটা গিয়েছিল, তারপরে যা আমাকে বোঝালো আমি প্রথম বিশ্বাস করছিলাম না, তারপর আমি আমার ছেলেদেরকে নিয়ে যে স্কুলে দিয়েছিলাম, এখন ভালো। আরও আমি চাই যে আরও আমাদের পাড়ার যত ছেলে মেয়ে ওখানে যেন ভর্তি হতো, রামপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়। তবে সবাই এই অভিভাবকদের মতো নন, অনেকেই ছেলে মেয়েদের ইংরেজি স্কুলে পড়াতে চান। তেমনই অভিজ্ঞতা তমলুকেরই 11 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের। যে সরকারি সমস্ত সুবিধার কথা জানিয়েছি, কিন্তু ওনারা বলছেন অনেক বই সমস্যার কথা বলছেন, যে সিলেবাস ওখানে ভালো নয়, আমার ইংলিশ মিডিয়ামেই পড়াবো এরকম। আবার অনেক সময় রাজি হচ্ছেন কিন্তু তবুও পাঠাচ্ছেন না। অনেক গিয়েছি কিন্তু কোনো ফল হচ্ছে না। গত কয়েক বছরে তমলুক সহ জেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় ছাত্র সংখ্যা তলানিতে ঠেকেছে। কোথাও ছাত্র সংখ্যা 3, কোথাও বা 8। রাজ্য সরকার চিন্তাভাবনা করছে যে স্কুলে ছাত্র সংখ্যা 20-র নিচে সেগুলোকে তুলনায় বেশি ছাত্র আছে এমন স্কুলের সঙ্গে সংযুক্ত করে দেওয়ার। তাই কি নিজেদের বদলি রুখতে ছাত্র খুঁজতে নেমেছেন প্রধান শিক্ষকরা? আমার বিদ্যালয় হয়তো 20-র নিচে নামবে না, কিন্তু তমলুক শহরের কিছু স্কুল 20-র নিচে নেমে যেতে পারে। তারাও চেষ্টা করছেন, সেই সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও চেষ্টা করছেন, কিন্তু ওই একই ওয়ার্ডে 2টো করে স্কুল, কোনো ওয়ার্ডে আবার 3টে স্কুল আছে। তমলুক পৌরসভায় মোট 20টা ওয়ার্ড, এখানে 34টা প্রাইমারি স্কুল আছে। তাহলে একই ওয়ার্ডে 2-3টে স্কুল থাকার ফলে একটা স্কুলে বাচ্চা বেশি যাচ্ছে, একটা স্কুলে কম যাচ্ছে। তেনারাও চেষ্টা করছেন, পরবর্তী দিনে হয়তো অনেকে সফল হবেন, আবার কেউ সফল নাও হতে পারেন। ছাত্র না থাকায় জলপাইগুড়ির এক স্কুল শিক্ষক বদলি হতে চেয়েছিলেন। তাকে বাড়ি বাড়ি ঘুরে পড়ুয়া ধরে আনার নির্দেশ দিয়েছিলেন জেলার স্কুল পরিদর্শক। এই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ওই স্কুল শিক্ষক। সেই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পড়ুয়ারা স্কুলে না গেলে শিক্ষকরা কি করবেন? বাড়ি থেকে পড়ুয়াদের ডেকে আনা কি তাদের কাজ? কিন্তু সেটাই করতে দেখা গেল তমলুকের 2 স্কুলের প্রধান শিক্ষককে। জেলা বিদ্যালয় পরিদর্শক এই নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অফ ক্যামেরা তিনি জানিয়েছেন কিভাবে ছাত্র সংখ্যা বাড়ানো যায় তা নিয়ে এসআইদের নির্দেশ পাঠানো হবে। ছাত্র শিক্ষক অনুপাত যদি ঠিক না থাকে, তাহলে অতিরিক্ত যে সমস্ত স্কুলে শিক্ষক আছে তাদেরকে অন্যত্র বদলি করে দেওয়ারও একটা নির্দেশিকা জারি হয়েছে। ফলে শিক্ষকরা স্বাভাবিকভাবে চাইছেন যে ছাত্রছাত্রী যাতে স্কুলে ভর্তি হয়। অভিভাবকরা প্রাইভেট স্কুলগুলোর উপর ডিপেন্ড বেশি হয়ে যাচ্ছে। সরকারি স্কুলগুলো তো পড়াশোনা একবারে লাটে উঠে গেছে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তমলুক শহরে 2-1টা স্কুলে, প্রাইমারি স্কুলে তালা লাগিয়ে দিয়েছে, একসঙ্গে 30টা বাচ্চা টিসি নিয়ে চলে গেছে। তো এগুলো কি সরকার দেখতে পাচ্ছে না? সরকারের দিকে মানুষের ঝোঁক বেশি, এবং শুভেন্দু অধিকারী তার নিজের ভাইপো ভাইজি সবাইকেই পড়িয়েছেন বেসরকারি স্কুলে। উনি আজ ওনার বিজেপি দল বড় বড় কথা বলছেন, ওনাদের যারা নেতারা তারা নিজেরা কটা সরকারি স্কুলে পড়িয়েছেন।
সম্প্রতি বাংলায় স্কুলছুট পড়ুয়াদের এক ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্র। রাজ্যের শাসক দল তা নিয়ে প্রশ্ন তুললেও তমলুকের ছবি সেই রিপোর্টটাকেই মান্যতা দিচ্ছে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। জমি বিবাদকে কেন্দ্র করে বীরভূমের লাভপুরে ব্যাপক বোমাবাজির ঘটনা। লাভপুরের লাঘোষা গ্রামে পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের বচসা দীর্ঘদিন, আর সেখানেই নাকি বোমাবাজি। জানাবেন আমার সহকর্মী হিমাদ্রির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, পারিবারিক সমস্যাতেও বোমাবাজির ঘটনা? একেবারে লাভপুরের কিন্তু এমনই ছবি ধরা পড়লো যে দুই ভাইয়ের মধ্যে বিবাদ, সেখানেও কিন্তু বোমাবাজির ঘটনা। এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের জমি নিয়ে বিবাদ। সেই দুই ভাইয়ের মধ্যে যখন বচসা চলে তখন এক ভাইয়ের স্ত্রীকে লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে এবং সেখানে কিন্তু এই বোমাবাজির অভিযোগ উঠেছে। লাভপুর থানার লাঘোষা গ্রামে পারিবারিক বিবাদ, আর সেখানেই কিন্তু এই উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা প্রথমে আসে এবং তারপর এই ঘটনার মীমাংসা করে। অভিযোগ উঠলো যে দিন কয়েক আগে এই এক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে জমি বিবাদ নিয়ে একটি সমস্যা হয়। গ্রামের লোকজন তার মীমাংসা করে, কিন্তু সেই মীমাংসাতে রাজি না হওয়ার কারণে কিন্তু পারিবারিক যে বিবাদ তাদের মধ্যে অশান্তি চলতেই থাকে। আজ সন্ধ্যায় ওই ভাইয়ের স্ত্রীকে লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে। যে কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ হিমাদ্রি।